তো আন্দোলনরত অবস্থায় আরএস ফাহিম চৌধুরী তার সাথে কি হয়েছিল আপনারা তার মুখ থেকেই শুনুন। আমারই একজন মানুষ, বন্ধু মানুষ, সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, এই পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে, তোর নয় মামলা হবে। আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি, স্বাভাবিক। এই দফায় দফায় অনেকবার কথা হয়েছে, এই মানে 17 তারিখ থেকে 31 জুলাই এই পর্যন্ত অনেকবারই কথা হয়েছে, 17 থেকে 31 জুলাই। তো বলছে যে তুই পোস্ট ডিলিট কর, তোর নয় মামলা হবে, এই সেই। আমি বলছি আমি পোস্ট ডিলিট করতে পারবো না। আর তারপরে চলে গেছে ওই যে আপনার নেট অফ হয়ে গেছে। আমি বলছি আমার পেজ এখন ওই যে জায়গায় আছে, তো ওই জায়গায় মানে নেট অফ, তার মানে আমি বাচ্চি আমি আমার পোস্ট ডিলিট করতে পারবো না, আমি এটা করবো না। তারপরে আসে আমার হোয়াটসঅ্যাপের কলগুলা। ফার্স্ট আমার মানে আমার যেটা সবসময় ইউজ করি ফোন, যে ফোনটা এই পকেটের মধ্যে, যেটা নাম্বার সবার কাছে অলমোস্ট আছে, ওই নাম্বারে একটা বাঙালি নাম্বার থেকে ফার্স্টে ফোন আসছে। আমি তখন করছি কি, আমি আননোন সব ফোন ধরা অফ করে দিছি, আমি সবার ফোন ধরি, তো সবার ফোন ধরা অফ করে দিছি। তো মেসেজটা আসছে, ইটস ইম্পর্টেন্ট কল ফর ইউ, প্লিজ রিসিভ দ্য কল, বিহাভ রিগার্ডস এস, মানে একটা নাম, একজন বড় ইনফ্লুয়েন্সার এস। আমি তখন ঘাবড়ে গেছি এই জিনিসটা, কারণ উনি হঠাৎ করে আমার এভাবে মেসেজ করা, আমি এটা ভয় পেয়ে গেছি। তারপর আমি শেয়ার করলাম কার সাথে, আমার যে ম্যানেজার, যে সবসময় মানে ব্র্যান্ড রিলেটেড কাজগুলো দেখে, আয়মানের সাথে। আয়মান বললো আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝলাম, তাশরিফ ভাইরে জানাই। তা আমিও তাশরিফ ভাইরে জানাইলাম সাথে সাথে, তাশরিফ ভাই এই ঘটনা আমার সাথে ঘটতেছে, আমি কি করবো? ফাহিম আমি অলরেডি আমার বাসার নিচ্ছি, তাশরিফ ভাইয়ের হয়তো পোস্ট দেখছেন আপনারা, অলরেডি বাসার নিচে, তখন বাজে মনে রাতের 1টা থেকে 1:30। তাই তাশরিফ ভাইকে বললাম আচ্ছা ঠিক আছে আপনি কথা শেষ করেন, কথা শেষ করে আমার জানাই। তাশরিফ ভাই কথা শেষ করছে, ওই দিন রাতে আমার আর ঘুমটুম নাই, একদম শেষ উইরা গেছে। আমি একটু বলি, আপনারা হয়তো অনেকেই বলছেন যে ভাই ঘাবড়াবেন কেন। ঘাবড়ানোর কারণটা ভাই, আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ড যে ফাহিম ভাইয়া যে ঢাকাতে থাকে, সে কিন্তু ভাড়া বাসায় থাকে, তার বাসায় তার ওয়াইফ, তার মা, তার ছোট বোন থাকে। সে ছাড়া এখানে আদার আর একটা পার্সন নাই যে তাকে এসে হেল্প করবে। আপনারা বলছেন ঘাবড়াবেন কেন, যখন একটা প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা থ্রেট আসে, আপনি ফাহিমের বয়স কত, তার কি জীবনের মায়া আছে? আমার জীবনের মায়া নাই। ফার্স্ট অফ অল একটা কথা, এই পোস্ট আমি এগুলো আমি তো দিছি, আমি চাইলে, কিন্তু ফ্যামিলিটার কারণে আমি জাস্ট ওদেরকে সেভ দিয়ে বাকি দিকটা আমি মানে করছি, যতটুকু আমার যতটুকু সম্ভব। বলো ফুল ভাবে বলো যে কয়দিন বাসায় ছিল না, কেন ছিল না, এগুলো তো বলতে হবে, কারণ মা আছে, তোমার ছোট বোন আছে, তাদের জীবন রক্ষা করা তোমার দায়িত্ব। আরেকজন আইসা তো এখানে সেভ দেওয়ার কেউ ছিল না, তখনও কিন্তু তারা ক্ষমতায় ভাই। বাসার নিচে 3টা হাইস গাড়ি, পুলিশের গাড়ি, ডিবির গাড়ি, বাসায় তোমার মা বোন একা, এগুলা বলো, এগুলা সব বইলা দাও। এখন স্বাধীনভাবে কথা বলতে হবে, না বললে ভাই হবে না। তো এটাই তো, আমি আমার বাসার নিচে মানুষজন ছিল, অনেক মানুষজন ছিল। আমি বাসা থেকে আসলে অনেকেই আমার ভাবছে আমি কই হ্যান ত্যান হাবি যাবি। আসলে আমি আসলেই বাসা থেকে পালাই গেছি, বাসা থেকে পালাই, মানে আমি বাসায় আসছি আপনাদের স্বাধীনতার একদিন পর, 6 তারিখ, আমি 6 তারিখ বাসায় ঢুকছি। কারণ 5 তারিখেও বাসার নিচে গোলাগুলি হয়েছে, 5 তারিখেও বাসার নিচে অনেক জায়গায় স্বাধীন হয়েছে, কিন্তু 5 তারিখেও অনেক ঝামেলা হয়েছে, অনেক গোলাগুলি হয়েছে। আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা কিভাবে যে দৌড়াদৌড়ি করছি, এটা তো অফলাইনে আপনাদেরকে এক্সপ্লেন করা পসিবল না, কারণ এটা আমাদের মা বোন, আপনারা জেনে কি করবেন? কিন্তু আপনারা আরেকজন আইসা সেভ দিতে পারবেন না, অস্ত্রের মুখে আপনারা সবাই সারেন্ডার করতে হবে। যেখানে মা বোন, আমরা বুক পাইতা দিব, আমাদের কোনো সমস্যা নেই, আমরা বুক পাইতা দিছি, আপনারা ছবি দেখছেন, সবার কমেন্টে ছবি আছে, সবকিছু আছে। আরেকটা কথা বলি, না তো যখন আমি কিন্তু মানে আমি আন্দোলনে গেছি, আমি গেছি, তাশরিফ ভাই গেছে, মানে আয়মান গেছে, সবাই গেছে, আমার পোলাপান তো সব আন্দোলনে। আমি বলছি তোরা ছবি পোস্ট কর, আমার যে ছবিটা আছে এটা তোরা আপাতত পোস্ট দিস না, আমি যদি এখন অ্যারেস্ট হয়ে যাই তাইলে এটা এফেক্ট তোদের, মানে তোরা সব পিছিয়ে এসে পড়বি, তোরা সব পিছিয়ে। আমি জানি আমি যদি অনেক কিছু হয়ে যেত, ওরা ব্যাক ফরওয়ার্ড চলে আসতো সবাই, ওরা ব্যাক ফরওয়ার্ড। আমি বলছি ঠিক আছে আমার ছবিটা বাদে তোরা সব ছবি পোস্ট দে, তোরা সব যা মন চায় তাই কর, এক কথা আমার ছবি, আমি যে আন্দোলনে গেছি আমার ছবিটা তুই পোস্ট করিস না। আমি বলছি ঠিক আছে ফাইন, এতটুকু শেষ। তো যখন ওই যে ওনার মেসেজ, তখন আমি তাশরিফের বললাম ভাই এরপরের দিন আমাদের একটা মিটিং করা দরকার। তারপরে মিরপুর চলে যায় সাথে সাথে লেজিট বান্দার অফিসে, ওখানে যে আমি আয়মান, তারপর তাশরিফ ভাইরে বললাম ভাই আপনি কি বলছে এগুলো একটু বলেন আমারে, কারণ আমারে ফোন দিছে, ফোন আমি পিক করি নাই, 2বার মনে করেন যে 2বার মেসেজটা 2বার আসছে, একবার রাত্রে আসছে, একবার সন্ধ্যার দিকে আসছে, আর কল আসছে 3-4 বার, আমি এগুলো পিক করিনি। তো আমি বললাম ভাই, বলেন ভাই কি অবস্থা, এগুলা কি? তাশরিফ ভাইয়ের হাতে পুরো স্ক্রিপ্ট, যে এগুলা কারা করতেছে, কি নিয়ে ভিডিও বানাইতে দেবো, আমি ওই দিক থেকে একটা হাসি দিয়া
তাসিফ ভাই বললাম ভাই মাপ চাই, দোয়া চাই, আমি পলাই যেতেছি গা, দরকার হলে দেশে থাকলাম না মরে গেলাম, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমি এই ব্যাপারে ভিডিও বানাইতে পারবো না। এখন আমার যদি খুঁজেও এটার মধ্যে নাই, তাসিফ ভাই বলছে আমি এটার মধ্যে নাই, তাসিফ ভাইও ক্লিয়ার আমি সেটা পারবো না, তাসিফ ভাইয়ের মতো ওইখান থেকে লিভ। আমি গাড়ি এক জায়গায় রেখা, তখন কিন্তু কারফিউ চলে, তখন কারফিউ চলে, গাড়ি আরেক জায়গায় রেখা আমি আরেক দিক দিয়ে রিক্সা দিয়ে গেছি। তাসিফ ভাই একটা বাইক নিয়ে আসছে, তাসিফ ভাই আস্তে করে হেলমেট করে চলে গেছে, মানে আমাদের যে ওই জায়গায় একটা মিটিং হয়েছে আমাদের, ওখান থেকে লিভ শেষ, এই ম্যাটার শেষ। বাসায় আসার পরে রাফসান আমারে হোয়াটসঅ্যাপে কল দিছে, রাফসান বলতেছে ভাই আমার তো ওই উনি কল দিছে, আমি পিক করছি, কারণ আমি কি হবে, আমি তো ঘাবড়াইতেছি, আমার আম্মু ভয় পাইতেছে, জিনিসটা আমি কি করবো। আমি বলছি ভাই এইসব নিয়ে ভিডিও বানাইস না, আমি বলছি এইসব নিয়ে ভিডিও বানাইস না, তুই একদম চুপ যা। এই মানে কারণ এই পক্ষ হয়ে যদি এখন তুই ভিডিও করস তাহলে দেশের সাথে বেইমানি তাহলে দেশের সাথে এটা বেইমানি হয়ে যায়। শেষ, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার গন। তারপর থেকে আমার যেই ফ্রেন্ড যার কল রেকর্ড আপনারা শান্তনু কায়সার ভাইয়ের একটাতে শুনছেন, আসলে আমি ওর সবসময় ভালো চাই, কারণ আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। তো এইভাবে ও যখন আমার ফোন দিয়ে এসব বলতেছে, আমি বলছি আমি পারবো না এগুলো ডিলিট করতে, আমি সম্ভব না এটা ডিলিট করা। তারপর ওর সাথে আমার একটা কথোপকথন হয়েছে যে ফোনে, এই তুই আওয়ামী লীগ করস না? আমি বলছি হ্যাঁ করি তো, আমি কিন্তু বলছি হ্যাঁ করি তো। তখন তো আমরা বাসা ছাড়া ভাই, তখন তো তখন থ্রেটের মধ্যে, তখন আমি নাই, বাসার নিচে গাড়ি ডিবি, মানে আরে কি আমি হইতেছে দেশে, তখন আমি থেকে নাই, আমি নাই, আমার মানুষজন এক দিয়ে এটা মানে বলতেছে তুই কি আওয়ামী লীগ করস না? আমি বলছি হ্যাঁ করি। তুই করস না? আমি বলছি হ্যাঁ করি, এই জায়গায়। তারপর এগুলা জামাত বিএনপিরা করতেছে, আমি বলছি তুই ছাত্র করে পিডা। আমার এরপর কথা হচ্ছে হ্যাঁ তুই ছাত্র করে পিডা, আমি পোস্ট ডিল করতে পারবো না, আমি আর একটা মেন্টাল প্রেশারে আছি, আমি এটা পারবো না। আমি বলছি ছাত্র করে পিডা, আমি বলছি ছাত্র করে পিডা। কতবার ইয়া করতে হবে। এই ঘটনাটা ঘটছে এটা ঘটনাটা ঘটছে হচ্ছে 26 তারিখের পরে, 26 তারিখের পরে যখন আমি হ্যাঁ 26 তারিখের পরে বলছে তুই মার, তাহলে আমি এটার মধ্যে নাই, তোরা কি করস, তোরা মার, কারণ আমি তো নাই, আমি এই জায়গায় নাই, আমি জাস্ট এই জায়গা থেকে ক্লিয়ার। তারপর ওই যে লাল রঙের প্রোফাইল পিকচার আসলো, আমি প্রোফাইল পিকচার আপলোড দিলাম, ওই দিন আরেক ধাক্কা, আমি কেন প্রোফাইল পিকচার দিলাম, তুই কেন লাল করলি প্রোফাইলটা, মানে আমারই একজন ফ্রেন্ড, তুই কেন প্রোফাইল পিকচার লালটা দিলি? আমি বলছি ভাই এই জায়গায় ছাত্রদের যে জায়গায় বিষয়, আমি ছাত্রদের সাথেই আছি, কারণ ইলেকশনের আগে প্রমোশনাল ভিডিও, আমি আমার লাইভে বলতেছি, ইলেকশনের আগে প্রমোশনাল ভিডিও আমি নিজেও 300 ফিট নিয়ে করছি, বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর অলসো এক এক জায়গা নিয়ে করছে, কেউ মেট্রো রেল নিয়ে করছে, কেউ টানেল নিয়ে করছে, কেউ পদ্মা সেতু নিয়ে করছে, আমি করছি কোনটা 300 ফিট, কেউ এলিভেটেড এক্সপ্রেস নিয়ে করছে, সবাই করছে, আমিও করছি। আমি ওই ঘটনার পর ওই দিন ওই ভিডিও ডিলিট করে দিছি ওই ভিডিওর পরে। তো এই জায়গায় এত কিছু হওয়ার পরে তখন মানে থ্রেডের পরিমাণটা একটু বেশি আসতেছে, মানে ছাত্রলীগের একজন বড় মাপের পলিটিশিয়ান, সে আমার বলতেছে তোমার পেজ থেকে কি আপলোড হইতেছে এগুলা। আমি বলছি ভাই আমার পেজ হ্যাক হয়ে গেছে গা, মানে সেম কথা, আমার পেজেতে যা পোস্ট হইতে সেটা হ্যাক হয়ে গেছে, আমার পেজ হ্যাক হয়ে গেছে, যে এটা গন। আর উনি তখন বলছে একটা কথা যে তুমি তাইলে তোমার আইডি থেকে স্ট্যাটাস দাও, আমি বলছি ভাই আমার আইডিও চলে যাবে, তো এটা নিয়ে আমি আর পারবো না করতে। যতটুকু লাস্ট কল আসছে আমার কাছে, এর মাঝখানে আমি আরেকটা কথা ক্লিয়ার করে দিয়ে যাই, এইসব ঘটনা যখন ঘটতেছে আমি ভাই একা কথাগুলো শুনিনি, আমি আমার পুরো টিমরে এক্সাইট করে ওদেরকে বলছি তোমরা আন্দোলনে যাবা, যা লাগে সব আমি আছি। আমার মাঝখান দিয়ে ভয় লাগছিল যখন ভাইকে থ্রেট দিতেছে, তখন আমি বলছি ভাই আমরা তো যাইতেছি টি শার্ট পরে, এটার ইমপ্যাক্ট যদি তোমার উপর পড়ে, তখন ভাই বলছে সামিন আমার শহীদ ভাইদের রক্তের প্রতি বেইমানি করা যাবে না, যতটুকু পারবো আমাদের ক্ষমতার মধ্যে মা বোনদেরকে সেফ রেখে ততটুকু আগায় যাইতে হবে, শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করা যাবে না, আমরা কেউ এটা করি। একটা জিনিস শুধু মাথায় রাখছি ভাইয়ের কথা, যে শহীদ ভাইদের সাথে বেইমানি, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আমরা আমাদের গ্রুপ দিয়ে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে যেভাবে পারছি, মা বাবাকে অন্য বাসায় পাঠায় আমরা সব যথাযথ চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য। আমি বলি যে ওরা মানে ওদের ফ্যামিলি তো বাইরে গেছে, আমারটা তো আমি বাইরে করে ফেলছি, এক একজন এক এক দিকে পাঠাই দিছে। তো হয়তো অনেকেই ভাবতেছেন জিনিসটা ফেক হ্যান ত্যান, ভাই আমার লগে কি ঘটছে ভাই এটা আমি জানি, মানে আমি কোন জায়গা থেকে উঠেছি, হয়তো যদি স্বাধীন না হইতো এটা আমারই দেখতেন না, এটা আমারই দেখতো না। হ্যাঁ এটাই তো
খুদার কসম কাইটা কইলাম হয়তো আমাদের দেশে দেখতেন না, এই জায়গার মধ্যে দেশে দেখতেন না, কারণ এটা একটা বড় ধরনের জিনিস। তো ওই জায়গায় ওইটা হচ্ছে বেসিক্যালি আমি যে অফিসটার কথা বলছি, আমি আসতেছি একটা করে ইনফ্লুয়েন্সারের ব্যাপারেও আসতেছি একটা কথা বলে। তো যখন আমি মানে ওগুলো ফোনে বলছি আমি আওয়ামী লীগ, আমি এটা সেটা ওইটা বাদ, তো এই জায়গা থেকে তো বলছে যে ওই যে আরে মেসেজটা আরে তুমি তো আইডি থেকে পোস্ট দাও। তো আমি আইডি থেকে পোস্ট দেওয়ার বলছি আমার আইডি যদি পোস্ট দেয় তাহলে আমার আইডিতে এখন পোলাপান রিপোর্ট মেরে আইডি উড়াই দিব, আইডি দেন পোস্ট দেওয়া যাবে না। আমি এইভাবে ইগনোর করছি। আমি কিন্তু একটাও ছাত্রদের বিরুদ্ধে একটা পোস্ট ইম্পসিবল। থাকতে পারে আমাদের সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমরা একটা কথাতে এগ্রি করি না। একটা ওই কথাতে অফিসে agree করি ফাহিম নাই। ভাইয়ের মিটিং এ যাওয়ার জন্য কতগুলো কল আসছে, ফাহিম ভাই একটা বারের জন্য একটা স্টেপ নেয় নাই। ফ্যামিলির উপরও হুমকি আসছে যে মা বোন একা থাকে বাসায়, তারপরেও কিন্তু ফাহিম আমার ভাই কাছে অফিসে যায়। আচ্ছা আমার এই ফোনে মেসেজ আছে ফাহিম তো পলাই গেছে, ফাহিম তো পলাই গেছে, ফাহিমের কিন্তু ভাইয়া তার বউ মা বোন তো আছে। ওই টাইমে আমি ভয় পেয়ে বাইরে বলছিলাম ভাই আমরা কি করব, যাও তো ঠিক হবে কিনা। হয়তো ক্যামেরাতে দেখা যেতেছে না। কমেন্টে দিয়ে দিব ভাই, কমেন্টে দিয়ে দিব। আচ্ছা ও তো পলাই গেছে, ওর যারা বাসায় আছে ওদেরকে মানে আমার বউ, ওয়াইফ, তারপর আম্মু, এদের উপর মানে মহিলা মানুষের উপর অত্যাচারটা করবো। শালা আমি একলা দেখতাম একলাই, এই জিনিসটা হচ্ছে এরকম। কিন্তু যে করতেছে, যে করছে, হয়তো আপনারা শান্তনু কাছের ভাইয়ের লাইফটা দেখছেন, সব কিছুই দেখছেন, ওকে ফাইন, বাট আমি ওনার চুপ থাকতে পারবো না। আমি এটা অলরেডি বলছি যে আমি সব কিছু এখন আমি ক্লিয়ার করে দিব। আমি দরকার হলে থাকবো না, দরকার নেই আমার, আমার এইসব জিনিস দরকারই নাই। তো 31 তারিখের 31 জুলাই একটা কল আসছে, যেটা আপনারা সবচেয়ে বেশি ভিডিওতে দেখছেন, যে এনটিএমসির চিফ যে ডিজি, মানে উনি যে ডিজি, তো ওনার সাথে ওর ভালো সম্পর্ক, ওর চাচা হয়। তো ওই জায়গা থেকে আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে ইয়া স্যার বলছে তো কল্লা কেটে লেবো। আমি বলছি কি কল্লা কেটে লেবো? আমি বলছি একটা লাগা, কিছু করার নাই, এমনি বাঁচাতে অমনি মরে যাও আরো ভালো, মেয়েরা লাগ, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এতটুকু, আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাই এই জিনিসের এই থ্রেডগুলা কে পায়নি? তার মাঝখানে একটা ক্যাম্পেইন স্টার্ট হলো, মানে এসএস এর ক্যাম্পেইন থেকে তো ভেগে গেছি। তো এই জায়গায় তো আরেকটা ক্যাম্পেইন হইতেছে যে ইসিবি চত্বরের মোড়ের যে বিল্ডিং এর অফিস, যেখান থেকে আমরা ইলেকশনের আগের যে ভিডিওগুলো করছি, ওয়াসি টাওয়ার, ইসিবি চত্বরের যেটা অনেকে হয়তো আমার দেখছি ইসিবি চত্বরের সবার গাড়ি। তো আমার এলাকার পোলাপান মানে ওই জায়গার পোলাপান, ভাই এখানে কার কার গাড়ি আছে, আমি সবগুলা গাড়ি বলছি, তখন কিন্তু আমি নাই। তো ওই জায়গা থেকে মানে যখন 23 জন ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ স্টার্ট হয়, তখন আমারে ফোন দিছে আবার, তুই কি কাজ করতেছস, আমি কি তোর ইন করবো? আমি বলছি হ্যাঁ কর, ইন কর। আমি তো নাই, আমি আর আমু নাই চিন্তা ভাবনা লয়ে আমি বাইরেছি। আমি যে জায়গায় গেছি ওই জায়গায় থেকে যে আর আসবো এই চিন্তা আমি ইয়া করি না, মানে আমি বাইরে গেছি, আমি করবো না, আমি জানি। আমি এখানে নাই, আমার সব অসুস্থ, আমি একটা জায়গায় আছি, এটা আমি পারবো না। বলছে তাহলে তোরে আমি ইন করলাম। আমি কর, আমি জানি ওর সবগুলো ফোন ওদের ভিতরে ওই জায়গার লাউড স্পিকারে সবার সামনেই আমার ফোন দিছে, নাইলে এতবার এত এক একটা কোশ্চেন আমারে বলে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে ফাইন কর, সমস্যা নাই, আমি আসি। কোনটা মিটিং হয়েছিল? হ্যাঁ, তো ওই দিন রাতের যে ওয়াসি টাওয়ার মানে বিসিবি চত্বরের যে মানে ইনফ্লুয়েন্সারদের নিয়ে যে ক্যাম্পেইনটা করার কথা ছিল, ওই দিন রাতের এই যে এই গাড়ি বহরগুলা সব ছিল ওই বিল্ডিং এর নিচে। এটা তখন কারফিউ চলে, মানে এখানে আমি ওই শান্তনু ভাইয়ের আমি যা যা বলছি, এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল, মানে যা এদের মধ্যে মনে করেন যে আমার নিজের পরিচিত অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল। টাকা দেয়া হয়েছে, সব হয়েছে, মানে টাকা অনেক সব শেষ। মানজি আমার মাঝখান দিয়ে একবার কল দিছে, একটা মেয়ের বাসা ভাঙচুর হইতেছে, মানে মানে কি জানি নাম, এই যে প্রীতি টিকটক করে। হ্যাঁ, ওরে টাকা পাঠাইছি বিকাশে, আর ও বড়দের মতো ওই ফার্স্ট ভিডিও আপলোড দিচ্ছে ওই জায়গায়। ওই জন্যই ওর বাসাটা ভাঙচুর হয়েছে। আমি যখন মানজিরে বললাম ওটা কি কোন একটা ফল্ট করছে, যে কারণে ওর বাসা ভাঙচুর হয়েছে, প্রথম দিন ও ভিডিও বানাইছে, এই জন্য ওর বাসাটা ভাঙচুর হয়েছে। ওরা যত যা লিস্ট দেখলাম এই জন্য, কারণ প্রত্যেকজনের লিস্ট আমি দেখছি। আর আমি আরেকটা কথা ক্লিয়ার করি, আমি এখানে অনেক মানুষ যারা ওই মিটিংয়ে ছিল, ওখানে ওরা অনেক আন্দোলনে গেছে, আন্দোলন করছে। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, শান্তির আমি দেখছি ভিএনএস এর এখানে পোলাপান সব ওই জায়গাও ছিল, তো ওই জায়গা থেকে দেখছে যে ও আন্দোলন করতেছে। তারপর আমি ভিতর থেকে মানে ওদের যে ক্যাপের একটা মিটিং হইতেছে, সেই মিটিং থেকে একটা ভিডিও দেখছি যে ভিতরে কারা কারা আছে, মিটিং করতেছে।
তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলছে, মানে আমার এই ছোট ভাই একটা মানে জিজ্ঞেস করছে ওরে যে আরএস ফাহিম ভাই কই, আরএস ফাহিম ওরে দেখতাছি খারাপ, ওর নামে মামলা দিতাছি, রেড লিস্ট করতেছি, ওর নাম, আমার নাম রেড লিস্ট, আরএস ফাহিম রেড লিস্টেড, কারণ আমি ওই জায়গাতে বিরোধী, আমি হচ্ছে রাষ্ট্র বিরোধী, আমি হচ্ছে সরকার বিরোধী। তারপর হইছে আমার নামে কি আমি টাকা দিছি হইছে বিএনপি, জামাত, ছাত্র কি শিবির, আরো কি কি নারী নাম। আমরা ছাত্রদের যারা অসুস্থ হয়েছিল, আমি মঈন ভাই আমরা সবাই বসে হচ্ছে নাম্বার কালেক্ট করছি, যে যারা অসুস্থ অবস্থায় আছে, রাবার বুলেট হয়েছে, তাদের যাদের চিকিৎসা লাগবে তাদের জন্য আমরা বিকাশে টাকা পাঠাইছি। ওইটার প্রুফ তারা যখন পাইছে, তারা ওইটা ঢুকাই দিছে কি আমরা জামাত শিবিরকে টাকা দিছি যাতে আন্দোলন আরো বড় হয়। তো এইটা হচ্ছে এই দিক থেকে আমি রাষ্ট্রবিরোধী, এই মামলা সেই মামলা, হাবি জাবি প্রত্যেকটা, আমি যখনই আমার কল দিয়েছে আমি জানি প্রত্যেকটা কল কোনো না কোনো কারো না কারো সামনে থেকে কলগুলা গেছে, আমারে যা বলছে আমি তাই সাইন লেছি, এটা আমি বলছি। ও যখনই বলছে আওয়ামী লীগ, বলছে আওয়ামী লীগ, ও বলছে ছাত্র করে মার, মার। তারপর বলছে কি আরেকটা বানিয়েছে, আরো যা যা বলছে যে কল্লা কাটার বিষয়টা, এইটা বলছে 31 তারিখ, এটা 31 তারিখ, আমি বলছি মাইরা লাখ, আর আর ভাই এমনি বাইচা থেকে বাদ মইরে যাওয়াই ভালো। তো আপনাদের এই জিনিসগুলোই আমার মানে ক্লিয়ার করা উচিত ছিল, হয়তো আমি অনেক আগে ক্লিয়ার করিনি, এটা আমার ভুল, এটা আমার ব্যাড। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের কি মনে হয় না আপনারা যখন একটা ফেসবুকে সরকার বিরোধী একটা পোস্ট দিতেন, আপনাদের এলাকা থেকে অবশ্যই হুমকি দিত নেতারা? আমার বাসা, সেই জায়গায় আমার বাসা গণভবনটা 4 গলি পরে, এই রোডের সোজা গেলে ডাইরেক্ট গণভবন। এই এলাকার মধ্যে কি পরিমাণ মানুষ, কি পরিমাণ ঝামেলা হয়েছে এটা এই এলাকায় জানি। এলাকা বাদই দিলাম, সে পাবলিক ফিগার, তার একটা পোস্ট পুরা ভাইটাল পর্যায়ে যায়, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার অফিস সাথে সাথে অ্যাকশন নিয়ে নেয়। সেই জায়গায় যে এই ক্ষমতাটা সে দেখাইতে পারছে, ছাত্রদের পক্ষে রেড ডিপি দিয়ে, ছাত্রদেরকে ডিরেক্ট সাপোর্ট দিয়ে, কোন আমরা আমাদের মানে যতটুকু ক্ষমতা ছিল সব জায়গা থেকে, আমরা মাঠ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, আমরা কিন্তু কোনো জায়গায় আজ পর্যন্ত এখন পর্যন্ত আপনাদের সাথে কারোর সাথে বেইমানি করি না। একটা দেখাতে পারবেন না যে আমরা ছাত্রদের এগেইনস্টে কিছু বলতে গেছি। সব জায়গায় আমরা অ্যালার্ট ছিলাম, আমরা সব জায়গায় কাজ করে গেছি। ইভেন আফটার 6 তারিখ থেকে ফাহিম ভাই নিজে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত ট্রাফিক ডিউটি থেকে শুরু করে সংসদ ভবনের নিরাপত্তা, যাতে কোনো ডাকাত দল রাতে দিনে ট্রাফিক ডিউটি সব সময় সারাদিন আমরা দাঁড়ানো। আমি আমার পেজ থেকে বা আমার নিজের কোনো জায়গা থেকে একটা ছবি, একটা স্টোরি কিছু আপলোড দিই, আর আমার ফার্স্ট মেনশনটাই আসছে মানে বন্যাতে মানে বিকাশের একটা নিয়ে। এটার মধ্যে আমার সাথে বিকাশের রিলেটেডটা কি, এট ফার্স্ট এই জিনিসটা আমার পেজে পুরাটা সার্চ মারেন, যা মন চায়, কারণ আমি এই নিয়ে কোনো ভিডিওই বানাইনি, আমি নিজের থেকে যে সবসময় দিয়ে আসছি আমার যতটুকু এফোর্ট। আমি যদি মনে করেন আমি যদি 1 লাখ টাকার হেল্প করতে পারি, আমি 1 লাখ টাকার হেল্প করে শেষ করে আসছি। যখন আমি পারি নাই আমি যাই নাই। চট্টগ্রামের আগুনের ক্ষেত্রেও সেম ঘটনা, মেডিসিন লাগতো, আমি টাকা দিয়ে কিনা দিয়ে আইসা পড়ছি, আমি আইসা পড়ছি, কোনো ভিডিও বানাই নাই। বন্যার ঘটনায় কোনো ভিডিও বানাই নাই, ছবি কটা ছিল, এটা দিয়ে পোস্ট শেষ। আমরা কোনো ফান্ডিং তুলি নাই আজ পর্যন্ত। আমি জীবনে একটা ভালো কাজ করছি, জীবনে কোনোদিন কোনো ফান্ডিং তুলি নাই। মানুষ যখন কোনো হেল্পের জন্য আসে, এটা শেয়ার দিয়ে দেন, তখনই আমি চিন্তা ভাবনা করে বাড়ি শেয়ার দিব কি দিব না, কারণ এখানে বিকাশ রিলেটেড আছে। আমি এই দিক থেকে তাও আমি আইসা মানে তখন তাৎক্ষণিক আইসা আমি কখনো এক্সপ্লেন করি নাই। আমি পলাইছিলাম, এটা আমি ঠিক আছে, কিন্তু আমি পোস্ট দেওয়া থেকে বিরত থাকি নাই। তো ভিউয়ার্স, আপনারা তখন তো বুঝলেন যে আসলে কত ষড়যন্ত্র হয়েছে। তো আপনারা তো ভিডিওতে শুনলেন তার কথা। তো এই পর্যন্তই।